হে ডুড হোয়াটসঅ্যাপ। তো বন্ধুরা, আজ আমি বিশ্লেষণ করতে চলেছি জাপানি একটা ড্রামা মুভি সারভাইভাল ফ্যামিলি। রেটিং আর মুভির পজিটিভিটির রেসপন্স নিয়ে বলার কিছু নেই, জাস্ট অসাধারণ, অস্থির এক কথায়। তো এটা এমন একটা মুভি যেটা দেখে আপনার ভয় লাগবে, কিন্তু এটা কোনো হরর বা ভূতের মুভি না। তো চলুন মুভিটা শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা 4 সদস্যের সুজুকি পরিবারকে দেখতে পাই, যারা টোকিওতে একটা অ্যাপার্টমেন্টে থাকে। বাবা ইউশি যে টিভি দেখছে, ছেলে কিনজি, মেয়ে উই তাদের ফোনে ব্যস্ত। কি নাম রে বাবা! তো এখানে আমরা দেখতে পাই যে এই পুরো পরিবারটা বিনোদনের জন্য টেকনোলজির উপর নির্ভর এবং এভাবেই তাদের সময় কাটায়। আর এই পরিবারটা ঠিক আমাদের এখনকার পরিবারের মতোই। তো পরের দিন সকালে ইউশি দেরি করে ঘুম থেকে ওঠে, কারণ তার অ্যালার্ম কাজ করেনি। সে ঘুম থেকে উঠে তার স্ত্রী মিৎসুর কাছে জানতে চায় যে সময় কত, কিন্তু ঘরের কোনো ঘড়ি কাজ করছে না এবং মিৎসু জানায় ইলেকট্রিসিটিও নেই, আর তার জন্য ঘরের কোনো মেশিনও কাজ করছে না। এবার উই জেগে উঠে যখনই জানতে পারে যে ইলেকট্রিসিটি নেই, তখন সে দৌড়ে তার মোবাইল দেখতে যায়। এদিকে ইউশি ইলেকট্রিসিটি কোম্পানিকে ফোন দিতে চায়, কিন্তু লাইন বন্ধ পায়। বাবা এবং ছেলেমেয়েরা তাদের স্কুল এবং অফিসের জন্য বেরিয়ে যায়, কিন্তু বাসার লিফটের সামনেই অনেক মানুষের ভিড় দেখতে পায়। সেখানে গিয়ে সবাই জানতে পারে যে লিফটের জেনারেটর কাজ করছে না, তাই সবাই সিঁড়ি বেয়ে নিচে নামে। কিন্তু হঠাৎ এমন পাওয়ার বন্ধে সবাই অনেক অবাক হয়, বাট কিছুই করার নেই। ইউশির অফিসের জন্য আগে অনেক দেরি হয়ে গেছে, তাই সে হেঁটে হেঁটে রেল স্টেশনে যায়, যেখানে সে আবারও মানুষের জটলা দেখতে পায়। একটু পরেই সবাই জানতে পারে পাওয়ার সাপ্লাই বন্ধের জন্য রেল চলাচলও বন্ধ। লোকজন তাড়াহুড়ো করে বাসে উঠতে যায়, কিন্তু সেখানেও ইলেকট্রিসিটি ও ফিউল পাওয়ার বন্ধ, তাই বাসও বন্ধ। তো পরের সিনে আমরা দেখি যে কিনজি তার সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। সে রাস্তায় এসে অবাক হয়ে যায়, কারণ রাস্তায় একটাও গাড়ি নেই। কিনজি অবাক হয়ে দেখে যে লোকজন তাদের কর্মস্থলের জন্য দৌড়াদৌড়ি করছে, আবার অনেক বড় বড় লোকজন তার সাইকেল দেখে যেন তাকে হিংসে করছে। এবং অপরদিকে দেখি যে ইউশি যে কোনো উপায়ে তার অফিসে পৌঁছেছে, কিন্তু সে জানতে পারে যে তার অফিসের অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে, কোনোভাবে খুলছে না। সবাই অবাক হয়ে যাচ্ছে, কারণ সেখানে উপস্থিত কারো ঘড়ি কাজ করছে না এবং কেউ বুঝতে পারছে না যে এখন এক্স্যাক্টলি সময়টা কত। কিছুক্ষণ পর তার 2 কলিগ দরজা ভাঙে এবং সবাই ভেতরে যায়। অফিসের ভিতরে গিয়েও সবাই হতবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো কম্পিউটার কাজ করছে না, কারণ ইলেকট্রিসিটি পাওয়ার নেই। তো পরের সিনে আমরা দেখতে পারি যে ঘরের বাইরে মিৎসু তার কয়েকটা বন্ধুর সঙ্গে গল্প করছে এবং সবাই এই ইলেকট্রিসিটি বা পাওয়ার নিয়ে আলোচনা করছে। তো সবাই পাশের দোকানে যাচ্ছে রাতের জন্য মোমবাতি নিতে। মিৎসু ভাবছে যে রাত হতে হতে ইলেকট্রিসিটি চলে আসবে, তাই সে অতটা চিন্তা করেনি, বাট তারপরও সে তার বন্ধুদের ফলো করলো। সেখানে গিয়ে সে দেখে সবাই দোকান থেকে পানি ও খাবার সংগ্রহ করে রাখছে। এবার মিৎসু সেটাই করলো, কিন্তু বিল পেমেন্ট করার সময় দেখলো যে লম্বা লাইন, কারণ বিল মেশিনও তো ইলেকট্রিসিটিতেই চলে, তাই না? তাই এবার কেশিয়ার মামা বলে দিল যে সে শুধু ক্যাশ গ্রহণ করবে। তাই কিছু লোক লাইন ছেড়ে পাশের একটি এটিএমে যায় টাকা তুলতে। সেখানে তারা জানতে পারে এটিএম মেশিনও কাজ করছে না। তো এদিকে আমরা দেখতে পারি যে ইউশির অফিসের সবাই বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ইলেকট্রিসিটি বন্ধের ব্যাপার নয়, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে আসল ঘটনাটা কি। অফিসের বস সেদিনের মতো সবাইকে ছুটি দিয়ে দেয়, কারণ কম্পিউটারে কোনো কাজ হচ্ছিল না। অফিস থেকে বের হয়ে ইউশি সাইকেলের দোকানে যায় এবং পাওয়ার বন্ধ থাকায় সাইকেলের দাম অনেক বেড়ে যায়। তারপরেও ইউশি একটা সাইকেল কিনে বাড়ি ফেরে। তো রাতে সবার ঘরে মোমবাতি জ্বালানো হয় এবং শান্তিতে সবাই ডিনার করে। ডিনারের পর বাচ্চারা সব সময়ের মতো রুমে চলে যায়, কিন্তু আজ ইলেকট্রিসিটি না থাকায় তারা বিরক্ত হয়ে যায়। পুরো পরিবার বারান্দায় এসে দাঁড়ায় এবং আকাশের সৌন্দর্য উপভোগ করতে থাকে। পুরো শহরে ইলেকট্রিসিটি নেই, তারপরও তারার আলোয় শহরের সৌন্দর্য, আহ কি মনোরম পরিবেশ। পরিবারের সবাই মিলে এই সময়টা উপভোগ করতে থাকে, যা তারা আগে কখনো করেনি। আর এভাবেই পাওয়ার বন্ধের 3 দিন পার হয়ে গেল। পুরো অ্যাপার্টমেন্টের চেহারা বদলে গেল। মাত্র 3 দিন ইলেকট্রিসিটি না থাকায় তাদের জীবনে অনেক পরিবর্তন আসলো। তো এর পরের সিনে আমরা দেখতে পারি ইউশির অফিসের বস ঘোষণা দিল যে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত কারো অফিসে আসা দরকার নেই। ইউশি তার বসকে বলল যদি সে কাজে না আসে তাহলে তার সংসার চলবে কি করে। এবার ইউশির বস তাকে বলল যে তুমি তোমার পরিবারের খেয়াল রাখো এবং এই সময় টোকিও শহরে থেকো না, কারণ খুব অল্প সময়ে শহরে পানি ও খাবার শেষ হয়ে যাবে। অফিসের বাইরে এসে ইউশি দেখলো তার বস তার পরিবারকে নিয়ে গ্রামে চলে যাচ্ছে। ইউশিও এমনটা করার চিন্তা করছে, কিন্তু সে বিশ্বাস করছে যে খুব অল্প সময় হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। তো এবার আমরা মিৎসুকে দেখতে পাই যে পানির বোতল নিয়ে সাপ্লাই পানির জন্য লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে তার মতো আরও অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পর তারা জানতে পারে খাবার পানিও শেষ হয়ে গেছে। এই সময় ইউশি ব্যাংকে যায় কিছু টাকা ওঠানোর জন্য, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়। ইলেকট্রিসিটি পাওয়ার বন্ধের আজ 7 দিন হয়ে গেল। শহরের সব জায়গায় পানি এবং খাবার শেষ হয়ে গেছে। অফিস এবং স্কুল বন্ধ হয়ে গেছে, সব কারখানা বন্ধ হয়ে গেছে এবং সব লোকজন তাদের পরিবার নিয়ে গ্রামের দিকে যাচ্ছে।
ইউসি চিন্তা করে সেও এমন কিছুই করবে। তাই পরের দিন সকালে ব্যাগ গুছিয়ে পরিবার নিয়ে সাইকেলেই রওনা দিতে চায় তার শ্বশুর বাড়ির জন্য। তো যেই কথা সেই কাজ, তারা বের হয়ে যায় গ্রামে যাওয়ার জন্য। তো মাঝ রাস্তায় খাবার পানি পেলেও তার দাম অনেক বেশি, কিন্তু মিৎসু তার দাম দর করে বেশ কিছু পানির বোতল কিনে নেয়। তারা একটা জায়গায় বসে বিশ্রাম ও নাস্তা করে, তারপর আবার সাইকেল চালিয়ে তারা এয়ারপোর্টে আসে। পরিকল্পনা ছিল তারা প্লেনে করে গ্রামে যাবে, কারণ কেউ একজন বলেছিল যে ফ্লাইট চলছে, কিন্তু এখানে এসে তারা দেখতে পায় পাওয়ার সাপ্লাই না আসা পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ। তারপর তাদের যাবার মতো কোনো জায়গা না থাকায় তারা পাশের একটা হোটেলে ওঠার চিন্তা করে, কিন্তু হোটেল মালিক তাদের বর্তমান অবস্থা দেখে তার ফায়দা উঠাতে চায়, তাদের থেকে অনেক বেশি টাকা চায়। তাদের কাছে আর কোনো কিছুরই উপায় ছিল না। টোকিওতে পানি ও খাবার শেষ হয়ে যাওয়ায় সেখানে ফেরার কোনো উপায়ও ছিল না। এবার ইউসি সিদ্ধান্ত নেয় তারা সাইকেল চালিয়ে গ্রামে যাবে। সেজন্য বাচ্চারা পাশের একটা লাইব্রেরিতে যায় এবং একটা ম্যাপ নেয়, যাতে তারা ম্যাপ দেখে দেখে নানু বাড়ি যেতে পারে। কয়েক ঘন্টা পর তারা হাইওয়েতে পৌঁছালে সেখানে দেখতে পারে যে তাদের মতো আরও অনেকেই সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে গ্রামে যাচ্ছে। আর রাত হলে আর সবার মতোই ক্যাম্প করে একটা জায়গায় আশ্রয় নেয়। তখন একটা কাপল তাদের কাছে আসে পানি চাওয়ার জন্য, কিন্তু ইউসি তাদের মিথ্যা বলে যে তাদের কাছে কোনো পানি নেই। এরপর সকালে তারা আবার তাদের যাত্রা শুরু করে। এরপরে তারা পথে একটা টানেল দেখতে পায়, যার ভিতর দিয়ে তাদের পার হতে হবে, কিন্তু সেখানে তারা বেশ কিছু লাশ দেখতে পায় আর তারা ভয় পেয়ে যায়। ভাগ্যক্রমে সেখানে থাকা একটা মহিলা তাদেরকে পথ দেখিয়ে টানেল পার করে দেয়। ইলেকট্রিসিটি বন্ধের আজ 16 দিন হতে চলল। এবার তারা একটা নদীর পাশে বিশ্রাম নেয় এবং তাদের শেষ বোতল পানিটাও শেষ হয়ে যায়। আর কোনো উপায় না থাকায় ইউসি নদীর পানি পান করে এবং আবার রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা একটা তুফানের মুখোমুখি হয়, তাই রাস্তার উপরে সাইকেল রেখে তারা একটা ব্রিজের পাশে আশ্রয় নেয়। তুফান শেষে তারা দেখতে পায় তাদের একটা সাইকেলের টিউব নষ্ট হয়ে গেছে এবং সাথে তাদের কাপড় ও খাবারগুলো নষ্ট হয়ে গেছে। বাচ্চারা সাইকেল চালিয়ে পাশের একটা শহরে যায় কিছু খাবারের সন্ধানে। সেখানে তারা একটা দোকানে যায় এবং ভিতরে গিয়ে দেখে সেখানে কোনো খাবার নেই। এবার কিঞ্জি সাইকেলের জন্য যন্ত্রাংশ খোঁজে, কিন্তু সেখানে সাইকেলের জন্য কোনো যন্ত্রাংশ নেই, যা আগেই শেষ হয়ে গেছে। তো কোনো উপায় না পেয়ে তারা ক্যাট ফুড আর ব্যাটারির পানি, যা খাওয়ার উপযোগী, সঙ্গে নেয়। তারপর তারা খুব কষ্টে সেই ক্যাট ফুড আর ব্যাটারির পানি খেয়ে নেয়। এরপর কিঞ্জি ফোনের কাভার দিয়ে সাইকেলের টিউব সারিয়ে তারা আবার তাদের জার্নি শুরু করে। আর সেই ক্যাট ফুড ও ব্যাটারির পানি খেয়ে পুরো পরিবার 7 দিন পার করে দেয়। তারপর তাদের সাথে একটা ক্যাম্পাস গ্রুপের দেখা হয়। ক্যাম্পাস গ্রুপ তাদেরকে এক ধরনের গাছের সাথে পরিচয় করিয়ে দেয়, যা খাওয়া যায়। এমন সময় তাদের গ্রুপের একজন অ্যানালগ ক্যামেরা দিয়ে তাদের পরিবারের একটা ছবি উঠায় এবং তাদের প্রমিস করে পাওয়ার সাপ্লাই আসার সাথে সাথে এই ছবি তাদের কাছে পৌঁছে যাবে। তো এর পরের দিন ইউসির পরিবার এক অ্যাকুরিয়ামের সামনে এসে দাঁড়ায়, যেখানকার লোকজন মাছ ধরে আগুনে পুড়িয়ে খাচ্ছে এবং অন্যদেরও খাওয়াচ্ছে। এই জন্য ইউসিও তার পরিবারের জন্য খাবার লাইনে দাঁড়ায়, কিন্তু খাবার কম থাকায় ইউসির সিরিয়াল আসতে আসতে খাবার শেষ হয়ে যায়। ইউসি খাবারের জন্য তাদের কাছে ভিক্ষা চায়, এমনকি তার পায়ে পড়ে, কিন্তু লোকটা তাকে না করে চলে যায়, যেমনটা সে এর আগে ওই কাপলের সাথে করেছে। এরপর তারা খাবার এবং পানির অভাবে দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে। ক্ষুধার তাড়নায় ইউসি পোকা ধরে খেতে শুরু করে। এমন সময় তারা সামনে একটা শুয়োর দেখতে পায় আর খুব খুশি হয়। ইউসি খুব কষ্টে শুয়োরটাকে মারলেও সেটাকে টুকরো করার মতো শক্তি বা সাহস তার কাছে ছিল না। এমন সময় একটা লোক তাদেরকে সাহায্য করে এবং তাদেরকে বাসায় নিয়ে গিয়ে খাবার খেতে দেয়। কয়েকদিন না খেয়ে থাকায় ইউসি ও তার পরিবার সব খাবার খেয়ে ফেলে। সেখানে 7 দিন থাকার পর তারা আবার তাদের জার্নি শুরু করে এবং আসার সময় সেখান থেকে কিছু খাবারও তারা সঙ্গে নেয়। তো এভাবে 3 দিন চলতে চলতে তারা একটা নদীর সামনে এসে দাঁড়ায়। তখন তারা বুঝতে পারে যে তাদের হাতে থাকা সেই ম্যাপটা অনেকটা পুরনো, তাই গ্রামে যেতে হলে তাদের এই নদীটা পার করতে হবে। তো যেমন কথা তেমন কাজ, এজন্য তারা পুরনো কাঠ দিয়ে একটা নৌকা বানায়। তারপর উই ও মিৎসুকে আগে নদী পার করিয়ে দেয়। তারপর ইউসি ও কিঞ্জি তাদের সাইকেলগুলো নিয়ে নৌকার উপরে উঠিয়ে পার করতে শুরু করে, কিন্তু মাঝ নদীতে আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে নৌকা ডুবে সাইকেলগুলো ইউসির ওপরে পড়ে যায়। কিঞ্জি অনেক চেষ্টা করে তার বাবাকে সাহায্য করতে, কিন্তু পানির চাপ বেশি থাকায় ইউসিও তলিয়ে যায়। পরিবারের মূল লাঠিটাকে হারিয়ে সবাই খুব ভেঙে পড়ে। এরপর তারা পায়ে হেঁটে রওনা হয়। এখনও তাদের কাছে কিছু খাবার আছে। খাবারের গন্ধে কিছু কুকুর মিৎসুকে আক্রমণ করে এবং সে রেল লাইন থেকে নিচে পড়ে যায়। বাচ্চারা তার মাকে উদ্ধারের জন্য নিচে গিয়ে দেখে তার মায়ের পা মচকে গেছে। তারপর খুব কষ্টে তারা আবার রেল লাইনের উপরে উঠে আসে। দুর্ভাগ্যবশত আবারও সেই কুকুরগুলো তাদের আক্রমণ করতে আসে, কিন্তু ঠিক তখনই তাদের কানে একটা ট্রেনের আওয়াজ আসে। ট্রেনের শব্দ শুনে কুকুরগুলো পালিয়ে যায় আর ট্রেনও তাদের জন্য থেমে যায়। ট্রেন কয়লাতে চলে, তাই এখনও ট্রেনটি চলছে। ট্রেনের ভিতরের মানুষগুলো মৃত্যুকে সাহায্য করে আর সবাই একটা শান্তির নিঃশ্বাস নেয়। এর পরের সিনে আমরা নদীর কিনারায় ইউসির বডি দেখতে পাই, যে এখনও জীবিত আছে। সে খুব কষ্ট করে উঠে একটা ট্রাক্টরের পাশে বসে পড়ে,
কিছুক্ষণ পর ইউসি ট্রেনের শব্দ শুনতে পেয়ে সিগন্যাল স্মোক জ্বালিয়ে দেয়, যাতে ট্রেনের লোকজন বুঝতে পারে কেউ সাহায্য চাইছে। ধোঁয়া দেখে ট্রেন থামানো হয় এবং তার পরিবার তাকে উদ্ধার করে আর সে তার পরিবারকে ফিরে পায়। একটু পর ট্রেন তাদেরকে তাদের গ্রামে পৌঁছে দেয়। আর অনেক বছর পর মিৎসু তার বাবাকে দেখতে পেয়ে সেও অনেক খুশি হয়। এরপর তারা তাদের সাথে থাকতে শুরু করে। তো পরের সিনে আমরা দেখতে পাই 2 বছর 126 দিন চলে গেছে ইলেকট্রিসিটি ছাড়া, কিন্তু ইউসির পুরো পরিবার গ্রামে খুব সুন্দরভাবে বসবাস করছে। নদীতে মাছ শিকার করছে, নিজেদের কাপড় নিজেরাই বানাচ্ছে, নিজেদের সবজি নিজেরাই উৎপাদন করছে। এরপর একদিন ইউসির অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে গ্রামের সবাই জেগে উঠেছে, কারণ ইলেকট্রিসিটি পুনরায় চালু হয়েছে। আলো এবং ফোনের শব্দ পুনরায় ফিরে এসেছে। এখনও কেউ বুঝতে পারেনি যে ইলেকট্রিসিটি পুনরায় কিভাবে আসলো বা কেনই বা এতদিন ছিল না। এতদিন পর ইলেকট্রিসিটি দেখেও তারা খুশি না হয়ে কিছুটা কষ্টই পেল মনে মনে। এরপর কয়েক সপ্তাহ পর তারা টোকিওতে ফিরে আবার সেই আগের মতোই জীবনযাপন শুরু করে দিল। মিডিয়া জানালো যে 2 বছর 126 দিন পরে ইলেকট্রিসিটি ফিরে এসেছে। কেউ বলছে সূর্যের সোলার রিপ্লেসের কারণে এমনটা হয়েছিল, তো কেউ আবার ধারণা করছে এটা কোনো টেররিস্ট আক্রমণ। কিন্তু সবার অজানায় থেকে গেল এই ইলেকট্রিসিটি যাওয়া ও ফিরে আসার রহস্য। এরপর শেষের সিনে আমরা দেখতে পাই ইউসির পরিবারের কাছে একটি ছবি আসে। এটা সেই ছবি যেটা ক্যাম্পাস গ্রুপের অ্যানালগ ক্যামেরা দিয়ে ওঠানো। ইলেকট্রিসিটি না থাকায় অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই শহরকে, কিন্তু এই পরিবেশ মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ইলেকট্রিসিটি ছাড়াও জীবনযাপনের রাস্তা দেখিয়েছে, খোলা আকাশ ও গ্রামীণ পরিবেশ কি তা বুঝিয়ে দিয়েছে। ইউসির পরিবার আগে কেউ কারোর উপর নির্ভর ছিল না, সবাই যে যার মতো ফোনে ব্যস্ত থাকতো, ফোনে সময় কাটাতো। এই ঘটনার পর তারা পরিবারের সাথে সময় কাটানো শিখে নিয়েছে। আর এমন সব মূল্যবান শিক্ষা দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।